কারণ যদি শুধু অযোগ্যদের চাকরি যায় তাহলে তো যেসব লোকেরা টাকা নিয়েছে, যেসব মন্ত্রীরা টাকা নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে হামলা হবে। সেটা বাঁচানোর জন্যই চাইছে যাতে পৃথকীকরণ না হোক, আর নয়তো পুরোটা যাক। সিবিআই কোনো তালিকা দেয়নি। সিবিআই বলেছে আমরা যেটা ইনভেস্টিগেশন করেছি সেই ইনভেস্টিগেশন থেকে এটা বেরিয়েছে। সিবিআই কোনো তালিকা দেয়নি, এবং তালিকা তারা দিতেও পারে না। তারা তো ইনভেস্টিগেট করেছে, তারা ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা কি করে কোনো তালিকা দেবে? সেক্ষেত্রে সেগ্রিগেশনের কোনো পথ খোলা রইল না। দেখুন, এসএসসি যদি চাইতো তাহলে সেগ্রিগেশন করা যেত। এসএসসি চাইনি সেগ্রিগেশন হোক। এবার প্রধান বিচারপতি কী রায় দেবে সেটা তার বিষয়ে শুনানি হয়ে গেছে, কিন্তু এসএসসি কোনো সদিচ্ছা দেখায়নি সেগ্রিগেশন করার। কোনো বাজেটের তিনটে মূল বিষয় থাকে, একটা হলো কর্মসংস্থান, একটা হলো শিল্প কি করে আসবে, আর এটা হলো স্বাস্থ্য ও শিক্ষাতে কতটা বরাদ্দ হলো। এই বাজেটে দেখলাম এই তিনটের মধ্যে একটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই একটা বাজেটে যদি আমি না দেখি যে এই ফিনান্সিয়াল ইয়ারে আমি কত কর্মসংস্থান করব এবং তার জন্য আমি কি ব্যবস্থা নিচ্ছি, এই বাজেটে এই বিষয়ে নিশ্চুপ, কোনো কথাই বলা হলো না। স্বাস্থ্যের উন্নতির জন্য কিচ্ছু বলা হলো না, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য কিচ্ছু বলা হলো না। এই বাজেটটা পুরোপুরি একটা জাস্ট বাজেট করতে হবে বলে বাজেট, প্রকৃত অর্থ বাজেটের যে কারণ বা যে থাকা উচিত সেই বিষয়ে বাজেটে কিছু করাই হলো না, কিছু নেইও। নারী সুরক্ষা নিয়ে বাজেটে কি থাকবে? কারণ যাই করুক আলটিমেট সুরক্ষাটা দেবে কারা? পুলিশ দেবে। আজকে পুলিশ দলদাসে পরিণত হয়েছে কিছু পুলিশ, এবং তাই জন্যই সুরক্ষা হচ্ছে না। সব জায়গাতে আপনি দেখলেন, বভায়া দেখলেন, রাজারহাট কাণ্ড দেখলেন, যেখানে পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে যথেষ্ট আমাদের আইন আছে নারী সুরক্ষার জন্য, আর আলাদা করে কিছু করার দরকার নেই। কিন্তু যেখানে পুলিশই কাজ করছে দলদাস হয়ে কিছু পুলিশ, সেখানে আপনি যাই করুন কোনোভাবেই কোনো সুরক্ষা আপনি কাউকে দিতে পারবে। কিন্তু উচ্চশিক্ষা থেকে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে তো বরাদ্দ আগের থেকে কিছুটা হলেও বাড়ানো হয়েছে। এই বরাদ্দ দিয়ে কি হবে? যেখানে শিক্ষক নিয়োগটাই আমি টাকার বিনিময়ে হচ্ছে, দুর্নীতি দিয়ে হচ্ছে, তাই এই বরাদ্দ করে লাভ কি? যারা পড়াবে তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি এই সরকার তৈরি করেছে যে টাকা ছাড়া চাকরি পাবে না। তাহলে বরাদ্দ হোক না হোক কি এসে যায়? বাচ্চারা পড়বে কি? যারা পড়াবে তারাই তো দুর্নীতিগ্রস্ত। আর এই ব্যবস্থা করে দিয়েছে আজকে রাজ্য সরকার। 41,000 কোটি টাকা বরাদ্দ, তার মানে 41,000 কোটি টাকা হোক কি 1 কোটি টাকা হোক, এটা কাদের জন্য? মেন বরাদ্দ হওয়া উচিত তো ছাত্রছাত্রীদের জন্য। সেই ছাত্রছাত্রীদের পড়াবে যারা, তারাই তো দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের জন্য। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, আর যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে। তাতে কি হবে? বরাদ্দ বাড়িয়ে তো আলটিমেট লাভ কিছু হবে না। ছাত্রদের তো লাভ হবে না, বাচ্চাদের তো লাভ হবে না, কারণ যারা চাকরি পাচ্ছে তারা তো যোগ্য না, আর যারা যোগ্য তারা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের জন্য কিছু তো করছে না। এই নিয়ে যে আদালতে মামলা চলছে সর্বোচ্চ আদালতে, সেখানে তো এসএসসি সিবিআই তারা আলাদা আলাদা গোটা মানে নথি দিয়েছেন, পৃথকীকরণের জন্য তারা লিস্ট দিয়েছেন। প্রথমত এসএসসি পৃথকীকরণের জন্য কোনো তালিকা দেয়নি। যে তালিকা দিয়েছে সেই তালিকা এমনভাবেই দিয়েছে যাতে করে পৃথকীকরণ না করা যায়। কারণ সিবিআই যে তালিকা দিয়েছে তার সঙ্গে এসএসসির কোনো মিল নেই। এমনকি আমরা কোর্টে একটা তালিকা দিয়ে বলেছি যে দেখুন কেন পৃথকীকরণ সম্ভব না, কারণ এসএসসি বলছে আপাতত 10,750 জন দুর্নীতিগ্রস্ত। আর এই ফিগারটা কিন্তু মন গড়া না, এই ফিগারটা হলো এসএসসির বিভিন্ন হলফনামা থেকে এই ফিগারটা এসছে। সেখানেও এসএসসি বলছে 5,000। তার মানে এসএসসির কোনো সদিচ্ছাই নেই পৃথকীকরণ করার। যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা একটা যোগ্যের তালিকা দিত, সেই তালিকা পর্যন্ত যায়নি। কারণ এসএসসি চায় যে অযোগ্যদের চাকরি থাকুক, নয়তো পুরোটাই যাক। কারণ যদি শুধু অযোগ্যদের চাকরি যায় তাহলে তো যেসব লোকেরা টাকা নিয়েছে, যেসব মন্ত্রীরা টাকা নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে হামলা হবে। সেটা বাঁচানোর জন্যই চাইছে যাতে পৃথকীকরণ না হোক, আর নয়তো পুরোটা যাক। যে শুনানির শেষে রায়দান যখন স্থগিত রাখা হয়েছে, তার মাঝে আমরা দেখলাম এসএসসি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এটা হলো একটা মানে আরও জিনিসটাকে দেরি করার একটা মানে প্রচেষ্টা, আর বাইরে কিচ্ছু না। এতদিন ধরে শুনানি হলো, তারা কিছু দিতে পারলো না। শুনানি শেষ হয়ে যাওয়ার পর তাদের ঘুম ভেঙে মনে করলো আমরা কিছু দেব, এবং এটাও যে দেবে এটাও কতটা গ্রহণযোগ্য হবে তার সন্দেহ। বিকজ যেহেতু হিয়ারিং শুনানি হয়ে গেছে, তারা যদি কিছু দেয় আমাদের না শুনে তো সেটা গ্রহণযোগ্য হবে না। তাই এটা কতটা গ্রহণযোগ্য সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা হাইকোর্টেও দেখেছিলাম যে তাদের হাইকোর্টের রায় স্টেটমেন্টে লেখা ছিল যে এছাড়াও যে কত অযোগ্য বা কত দুর্নীতি করে চাকরি পেয়েছেন তার সম্ভাব্য
সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে, এই ধরনের একটা কথা উল্লেখ ছিল। এসএসসি নিজের এফিডেভিটেই তো বলেছে এর বাইরেও অনেক থাকতে পারে, যেটা আরও ইনভেস্টিগেশনে বেরোবে। এসএসসি সুপ্রিম কোর্টে বলেছে যে আপাতত আমরা এতজনকে আইডেন্টিফাই করতে পেরেছি। আপাতত কথার অর্থ হলো এর পরেও আরও আছে। সেক্ষেত্রে তো সেগ্রিগেশন তাহলে যদি হয়ে থাকে বা সর্বোচ্চ আদালতও সেগ্রিগেশন হয়ে থাকে, তাহলে তো অযোগ্য চাকরি প্রার্থীরা ওই সেগ্রিগেশনের পরেও চাকরি করতে পারেন। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি রায় দেয় তারপরে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যাবে, কিন্তু আমার মতে সেগ্রিগেশন হওয়াটা সম্ভব না। দাদা, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেছিলেন যে আমরা কাউকে মানে এমন কোনো ব্যক্তিকে চাকরি যায় সেটা আমরা হতে দেব না, কারো চাকরি। খুব দুঃখের সহকারে বলছি, ওনার এই আশা পূরণ হবে না। চাকরি যাবেই? যাবেই, মানে প্যানেল বাতিল না হলেও চাকরি যাবে। চাকরি যাবেই। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবেই। আজকে আপনাকে আমি এটা বলে দিলাম, কথা মিলিয়ে নেবে। সেক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরির যে বিষয়টা এসেছিল, সেটারও তারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছে? যাতে করে যারা অযোগ্য তাদের চাকরিতে বহাল রাখা যায়। তাদের চাকরিই থাকবে না, তাই অতিরিক্ত শূন্যপদের কোনো কাজই হবে না। এবং সেটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত। যেটা ডিভিশন বেঞ্চ বলেছে যে কেন এই শূন্যপদ তৈরি করা হলো, কিসের বিনিময়, সেটাও তদন্ত করে দেখা উচিত। এই যে আমাদের রাজ্যের মন্ত্রিসভায় যে শূন্যপদ তৈরি করা হয়েছিল এবং যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদেরকে যাতে রাখা হয়, সেই ব্যবস্থা পাকাপোক্ত করার জন্যই তো। একদমই, সেটা বলেইছে। এটা আপনি তো প্রশ্ন করছেন, এটা তো বলে দিয়েছে আমরা অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে যাচ্ছি যারা অযোগ্য চাকরি তাদের চাকরি বহাল রাখার জন্য। এরপরে আর কি থাকে? আমরা দেখলাম দিল্লিতে মন্ত্রিসভার দুর্নীতির জন্য অরবিন্দ কেজরিওয়ালকেও জেল খাটতে হয়েছিল। সেক্ষেত্রে এই রাজ্যের মন্ত্রিসভায় এই বিষয়টা যদি পাশ হয়ে থাকে যে অনৈতিকভাবে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের আমরা চাকরি দেব, তাহলে এই রাজ্যের মন্ত্রিসভার কি পরিণত হওয়া উচিত? ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল সিবিআইকে তদন্ত করতে। সুপ্রিম কোর্টে তদন্তর ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি। এটা সিবিআই বলতে পারবে তারা তদন্ত কি করেছে, বা না করে থাকলে কেন করেনি, কিসের জন্য করেনি। তাহলে কি এই ব্যাপার যে কোথাও গিয়ে একটা সেই সেটিং তথ্য চলে আসছে যে দিদি ভাই আর মোদি ভাইয়ের মধ্যে কোনো সেটিং আছে, তাই জন্যই তদন্ত হয়নি? সেটা সিবিআই উত্তর দিতে পারবে তারা কি তদন্ত করেছে। তদন্ত না করে থাকে কেন করেনি, কার অর্ডারে করেনি, সিবিআই এটা আরও বেটার বলতে পারবে। কিন্তু যদি তদন্ত হয় তাহলে ক্যাবিনেট কিন্তু এই খুব একটা স্বস্তিতে থাকবে না। জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি প্রমাণিত হয় অবশ্যই জেলে যাবে, কারণ এই কাজটা তো বেআইনি। দিল্লির ক্ষেত্রে যদি সিবিআই অত তৎপরতা দেখায়, ইডি তৎপরতা দেখায়, তাহলে রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না কেন? করছে। ওই যে বললাম সেটিং, কোথাও তো একটা সেটিং আছে। কোনোভাবেই সারদাতে আমরা দেখেছি কোনো তদন্তর ফলপ্রসূ হচ্ছে না, নারদাতে দেখলাম, তারপরেই এখন শিক্ষা দুর্নীতিতে দেখলাম। আপনাকে আমি বলে দিচ্ছি, এই শিক্ষা দুর্নীতির যে তদন্ত যদি কোর্ট মনিটর না হতো, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস বিশ্বজিৎ বাসু, জাস্টিস অমৃতা সিনহা, এনারা যদি কোর্ট মনিটর না করতেন তাহলে এই তদন্ত সারদা নাওদার মতনই হতো। আজকে ওনারা কোর্ট মনিটর করেছেন বলে আজকে আমরা যতটুকুনি দুর্নীতি এসছে এই কারণেই এসছে, আদারওয়াইজ সেটাও আসতো। আর আদালতে গেলেই তো আমরা দেখতে পাচ্ছি বারংবার ধাক্কা খেতে হচ্ছে। এমনকি পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা, তিনি যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তারপরেও তাকেও ধাক্কা তো খেতেই হবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেলেও ধাক্কা খেতে হবে, কারণ আপনি পরীক্ষায় বসবেন না, চাকরি পেয়ে যাবেন, আর আপনি সেই চাকরি ফেরত পাইবেন, হয় নাকি কখনো? তাই জন্যই অঙ্কিতা অধিকারী সুপ্রিম কোর্টেও মামলা খারিজ হয়েছে। কিসের ভিত্তিতে যাচ্ছেন তারা আদালতে? পয়সা আছে, যাচ্ছে, এই জন্যই যাচ্ছে, এর বাইরে কোনো কারণ নেই। পয়সাটা আছে সেই জন্য যাচ্ছে। কিন্তু এই যে অঙ্কিতা অধিকারীর চাকরি তো অনেকদিন আগেই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের নির্দেশে চলে গিয়েছিল, এখন তিনি আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। চাকরি ফেরত পাওয়ার জন্য গেছিলেন, একটু রিস্ক নিয়ে যেতে গেছিলেন, যদি কিছু করা যায় করতে পারলেন না, এবং স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট খারিজ করেছে। উনি ইন্টারভিউতেই বসেন। আমি ভাবছি যে কতটা নির্লজ্জ হলে এরকম আবেদন করতে পারে। টাকা ফেরত চাইছেন, চাকরি ফেরত চাইছেন, পরীক্ষায় বসেনি, চাকরি তাকে দেওয়া হবে? কি অদ্ভুত! আর কতটা নির্লজ্জ হলে এরকম করা যায়।